আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনে দেরি হলে ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সভায় অংশগ্রহণ করে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হচ্ছে। সরকারের নিরপেক্ষতা না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। আলোচনা সভায় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানে অংশীজনের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায় মুক্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেয়া জিয়াবাদ মুজিববাদ তত্ত্ব নিয়ে। যে জিয়া বাংলাদেশে গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোনো কটূক্তি না করাই ভালো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া রাজনীতিতে আতাতকারীরা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার আলাদা ফেসবুকে স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তারা। বিএনপিকে ইঙ্গিত করেই তাদের এমন স্ট্যাটাস বলে ধারণা করা হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মোট ১৬৮ জন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। কারাফটকে তাদের স্বাগত জানান স্বজনরা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সদ্য মুক্তি পাওয়া বাবাকে জড়িয়ে মালিহার এই কান্না আনন্দের। ৩ মাস বয়সে মালিহাকে রেখে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যান বিডিআরের এই সদস্য। জ্ঞান হওয়ার পর থেকেই বাবার আদর থেকে বঞ্চিত ছিলেন মালিহা, তাই বাবার ছোঁয়া পেয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। আমি কোনো অপরাধ করি নাই, আমি ইনশাল্লাহ আমি ভালোভাবে সুস্থভাবে আমি নির্দোষ হয়ে আমি বাড়ি ফিরবো, কিন্তু সেই সুযোগটা হয় নাই। মালিহার মতোই আবেগ আপ্লুত ছিলেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়ে মুক্তি পাওয়া বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।
খুব আনন্দ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া, দেশের মানুষের কাছে। কথা ভেবে বলতে পারতেছি না, কথা বলার ভাষা এক প্রকারে হারিয়ে ফেলছি। 16 বছর অপেক্ষা আজকে মানে বাস্তবে পরিণত হয়েছে, এতদিন মনে করছি স্বপ্ন। গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটকের সামনেও ছিল একই চিত্র। মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের বরণ করতে ফটকের সামনে ছিল স্বজনদের ভিড়। আমার পরিবারের সাথে অনেক কিছু হারাই ফেলছি, আমার বাবা হারাচ্ছি, মাকে হারাচ্ছি। আজ 16 বছর পরে আজকে আমি মুক্তির আলো দেখতে পারলাম। এই অনুভূতি বলে বোঝানোর মতো না। 17 বছর পর আমার বাবা আসতেছে। বাবা থাকার পরও কখনো বাবার আদর কি এটা কখনো পাই নাই। 16 বছর যে অপেক্ষা, সেই অপেক্ষা তো কিভাবে কাটছে সেটা তো বুঝতেই পারেন। অপেক্ষা তো আর যায় না, দিন তো শেষ হয়ই না। আমাদের এত আনন্দ মানে বলে প্রকাশ করা যাব না। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 41 জন, কাশিমপুর 1 কারাগার থেকে 26 জন, কাশিমপুর 2 কারাগার থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিনা অপরাধে এতদিন তাদেরকে বন্দি রাখা হয়েছে। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। মুক্তি পাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের ধন্যবাদ দেন মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা। দাবি জানান দ্রুত চাকরিতে পুনর্বহালের। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তারা যেন আমাদের এই বিডিআর ভাইদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং তাদেরকে পুনর্বহাল করে। 16 বছরের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে বিডিআরের বেশ কয়েকজন সদস্য। তাদের দাবি, বিনা অপরাধে এতগুলো বছর তাদেরকে কারাগারে কাটাতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের আবেদন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করে বিডিআরকে কলঙ্কমুক্ত করা। নূর হোসেন, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি একথা জানান। সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিশ্বের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, এই সফর থেকে ভালো ফল আসবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে সংঘটিত অপরাধ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে ভলকার তুর্ক জানান মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। বলেন, এই প্রতিবেদন বাংলাদেশ সরকারের পাশাপাশি জেনেভাস্থ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়েও দেয়া হবে। এ সময় তদন্ত করার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। পরে আরেকটি বৈঠকে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেইগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠক প্রসঙ্গে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পাশাপাশি বড় বড় কোম্পানির কর্তা ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করছেন। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনূসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে। উনি ইউএস এর, জার্মান, টার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার মানে এক্সপোর্ট হাব। তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কলামার্ড। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন ভিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে সিআইডি নিয়ম বহির্ভূত তদন্ত করেছে এমন মন্তব্য করে দুদক মহাপরিচালক বলেছেন, এ নিয়ে তদন্তের এখতিয়ার শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের। ইতিমধ্যেই দুদকের পক্ষ থেকে রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত করতে সিআইডিকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক কারাবন্দী মেজর জেনারেল জিয়াউল হাসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। 2016 সালের 4 ফেব্রুয়ারি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় 10 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 810 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় এই চুরির ঘটনা আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। ঘটনার 39 দিন পর মতিঝিল থানায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 3 কোটি 50 লাখ ডলার। তদন্তের দায়িত্ব পাওয়ার পর 9 বছরে 79 বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে সিআইডি। ইতিমধ্যে সংস্থাটি রিজার্ভ চুরির ঘটনার সাথে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 14 জনের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে সিআইডির তদন্ত করার কোনো এখতিয়ার নেই দাবি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তফসিলভুক্ত অপরাধ হওয়ায় এই ঘটনার তদন্তের অধিকার রয়েছে শুধুমাত্র দুদকের। আইন অনুযায়ী এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু সিআইডি এই বিষয়ে ইতিপূর্বে তদন্ত শুরু করেছিলেন, প্রক্রিয়াগত এবং আইনানুগভাবে এটা ত্রুটিপূর্ণ ছিল, সেই বিষয়টা আমরা তুলে ধরে তাদের কাছে পত্র যোগাযোগ করা হয়েছে। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা প্রয়োজনীয় সংস্কার করতে না পারলেও নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে দালিলিক প্রতিশ্রুতি নিতে পারে। এর ফলে নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দিতে পারবে জনগণ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। দেশকে গণতান্ত্রিক করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা জরুরি বলেও মনে করেন তারা। নির্বাচন, সংস্কার ও জাতীয় ঐক্য নিয়ে 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে দেখুন মুকসিমুল হাসানের আরেকটি রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের পতন হয়। নতুন বাংলাদেশ গঠনে তৈরি হয় জন আকাঙ্ক্ষা। ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন এদেশের মানুষ। এই গণ অভ্যুত্থানের পরে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এত বেশি এবং এত বেশি প্রত্যাশা, একটা কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সম্ভবই না, এমনকি একটা নির্বাচিত সরকারের পক্ষেও খুব দ্রুত এত রকমের পরিবর্তন আনা সম্ভব নয়। অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে একটু আকাশচুম্বী এক্সপেকটেশনের থেকে একটু গ্রাউন্ড রিয়ালিটিস এর দিকে নিয়ে আসা। একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু কবে হবে নির্বাচন আর কতটুকু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার, এসব বিষয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। 2 টার্মে প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট থাকবে, কিংবা ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে, 2 পক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট, এই সমস্ত ব্যাপারে আমার মনে হয় যে মত ঐক্য হতেই পারে। কিছু সুপারিশ আছে যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, তো সেই জন্যই তো ঐক্যের আলোচনা করা। একটা সংবিধান এমনভাবে রচনা করতে হবে যেটাকে নিয়ে খুব বড় ধরনের সমালোচনা করার কোনো সুযোগ নাই। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার তাগিদ দেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণতান্ত্রিক চর্চাটা আমরা সবসময় করতে পারি না। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চার সব থেকে বেশি দরকার, কারণ রাজনৈতিক
দলগুলাই হচ্ছে রাজনীতিকে পরিচালনা করবে। অতএব রাজনৈতিক দলগুলোকে আরো বেশি এদিকে মন দিতে হবে যে তারা যাতে নাকি তাদের ভিতরে গণতন্ত্র থাকে। সেই সাথে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান পরিবর্তন কিংবা সব সংস্কার করতে না পারলেও রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের পথে হাঁটতে পারে। আমরা যদি আগামী নির্বাচনের আগে একটা জাতীয় ঐক্যমত্য সংস্কারের ইস্যুগুলোতে করে ফেলতে পারি এবং সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সম্মত দলিলে স্বাক্ষর করাতে পারি, এবং সেইটা হবে মানে জনগণের কাছে একটা বড় পুঁজি, বড় হাতিয়ার, যেটা দিয়ে জনগণ যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার পর এগুলো বাস্তবায়নে গড়িমসি করে, তাইলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করার একটা শক্ত অবস্থান, দৃঢ় অবস্থান কিন্তু তৈরি হবে। বর্ষিয়ান এই দুই রাজনীতি বিশ্লেষক মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, অর্থনীতির চাকা সচল রেখে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকবে অন্তর্বর্তী সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুত করা চক্রের 2 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 3 ট্রাক ভর্তি 10,000 বই। জিজ্ঞাসাবাদে প্রেস ও মাউসির কয়েকজনের নাম পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানালেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের সবার হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। এনসিটিবি হিসেবে নতুন শিক্ষাবর্ষে 4 কোটির মতো শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে, যার বেশিরভাগই এখনও বিতরণ করা সম্ভব হয়নি। বিপুল চাহিদা থাকায় বিনামূল্যের পাঠ্য বই বিক্রির জন্য চলে যাচ্ছে খোলাবাজারে। সক্রিয় হয়ে উঠেছে খোলাবাজারে বই বিক্রির সিন্ডিকেট। রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে 10,000 বই জব্দ করে ডিবি। বিক্রির উদ্দেশ্যে বই মজুত করা চক্রের 2 জনকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, এমন আরও বেশ কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আর কারা কারা এই ধরনের কার্যক্রম করে আমরা কিছু নাম পেয়েছি, এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে শেরপুরেও ট্রাক ভর্তি প্রাথমিক ও মাধ্যমিকের বই জব্দ করেছে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বইয়ের দোকানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।